নমস্কার। রহস্যময় ও রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান ভয়। আজকের গল্প হলো অন্য ভূতের গল্প। লেখক শ্রী প্রশান্ত রায় বর্মন। গল্প পাঠে আমি পূজা। আবহ সঙ্গীত ও গল্পের পরিবেশনায় উষা। শুরু হচ্ছে অন্য ভূতের গল্প। রৌনকের বয়স 14। ও একটা ইংরেজি মিডিয়াম স্কুলের ক্লাস 9-এর ছাত্র। ও কিন্তু খুব স্মার্ট বয়। কি খেলাধুলোয়, কি পড়াশোনায়, কি ছবি আঁকায়, সব বিষয়ে ও চৌখস। একদিন ওদের বাড়িতে একজন সন্ন্যাসী এলেন। উনি ওর হাত দেখে অবাক হয়ে গেলেন। খোলাখুলিভাবে কিছু বললেন না, কিন্তু ওর মাকে একটু আলাদা করে ডেকে নিয়ে গেলেন। বললেন, ওকে একটু দেখে শুনে রাখবেন, ওর হাতটা আমার ভালো লাগলো না। এর ঠিক দিন 2 বাদে রৌনকরা হাওয়া বদলাতে দেওঘরের দিকে ছুটি কাটাতে গেল। সেখানেই ওর জীবনের এক চরম রোমাঞ্চকর ঘটনা ঘটে গেল। দেওঘরের যেখানে ওরা বাসা ভাড়া নিয়েছিল, সেই বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে মানস সরোবরের তীর। মানস সরোবরের কাছে একটা বিস্তীর্ণ ফাঁকা মাঠ আছে। অত বড় মাঠটা ভীষণ নির্জন। স্থানীয় লোকেরা বলে একসময় ওটা শ্মশান ছিল। কিন্তু জায়গাটা বেশ নিরিবিলি, শান্ত পরিবেশ। একদিন হলো কি, এক দুপুরে রৌনক ওই শ্মশানের মতো নির্জন মাঠটায় চুপ করে বসেছিল। হঠাৎই কাছে একটা লম্বা ছায়া দেখা গেল। ছায়াটা যে কার, ঘাড় ঘুরিয়ে দেখতে যাবে, ঠিক এমন সময় কানের কাছে একটা গুরুগম্ভীর ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। নবাগত বলে মনে হচ্ছে। রৌনক ঘাড় ঘুরিয়ে তাকালো। আগন্তুককে চিনতে পারল না। কি ব্যাপার, কথা বলবে না? আমার নাম ভৈরব সামন্ত, আমি এই কাছে পিঠেই থাকি। এবারও কোনো উত্তর নেই। আমি কিন্তু কথার জবাব পাইনি। রৌনকের অস্বস্তি হচ্ছিল। আগন্তুকের বিশাল চেহারা, ইস্কনের সাহেব সন্ন্যাসীদের আদলে দীর্ঘ গড়ন, তার মুখখানা গম্ভীর, পরনে টকটকে লাল আলখাল্লা, চোখ দুটো এমন তীব্র আর এমন মায়াময় যে এক নজর তাকালেই মনে হবে মানুষটা তোমার সব কিছু দেখে নিচ্ছে। রৌনক ঠোঁট কামড়ালো। ভৈরব সামন্তকে সে আর চোখে জরিপ করে নিচ্ছিল। অল্প বাদে আস্তে করে বলল,
আমরা এখানে নতুন, এই দিন সাতেক হলো এসেছি, কিছুদিন থেকেই চলে যাব। কলকাতার লোক? কি করে বুঝলেন? দেখলেই বোঝা যায়। তা এদিকে কি করতে আসা হয়েছিল? এমনি। এমনি কেউ এখানে আসে? এখানে দেখার কিছু আছে নাকি? ভালো ভালো। ভদ্রলোক আর কিছু বললেন না, যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনই চলে গেলেন। এর ঠিক দুদিন বাদেই হঠাৎ একদিন ভদ্রলোকের সাথে আবার দেখা। সেদিন রনক হাঁটতে হাঁটতে শ্মশানের শেষ প্রান্তে চলে এসেছে। এমন সময় দেখলো সেই ভদ্রলোক তাকিয়ে আছেন তার দিকে। অস্বস্তিকর ব্যাপার। রনকের সঙ্গে চোখাচোখি হতেই লোকটা হাতছানি দিয়ে তাকে কাছে ডাকলেন। রনকের মোটেই অদ্দূর গিয়ে সেই অপরিচিত মানুষটির সঙ্গে কথা বলার ইচ্ছে নেই, কিন্তু উনি বা রাত দিন শ্মশানে বসে থাকেন কেন? রনকের কৌতূহল হলো। সে এগিয়ে গেল সেই আগন্তুকের কাছে। ভৈরব সামন্ত বললেন, কি ব্যাপার? আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন? আগন্তুকের কথায় রনক লজ্জা পেল। সত্যি তো, উনি তো ওর কোনো ক্ষতি করেননি, নিজে থেকে চেঁচে আলাপ করতে চাইছেন। তা করুন, এতে ওর আপত্তি নেই, কিন্তু বয়সটা ওনার বড্ড বেশি, প্রায় বাপের বয়সী। তাছাড়া অজানা অচেনা জায়গায় একজন অপরিচিত মানুষের সঙ্গে বেশি মাখো মাখো সম্পর্ক পাতানো ঠিক নয়। এই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথমে ফোঁটা ফোঁটা, আস্তে আস্তে বৃষ্টির বেগ বাড়তে লাগলো। অনর্থক বৃষ্টিতে ভিজে লাভ নেই দেখে রনক এক ছুটে একটা বড় গাছের নিচে আশ্রয় নিল। বৃষ্টিটা যখন ধরে এসেছে, দূর থেকে হঠাৎ ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন। রনকের নাম ধরে 2-3 বার ডাকলেন। বললেন, রনক, রনক, আজ আমি চলি। বৃষ্টিটা বোধহয় ধরে এসেছে। কাল আবার এই সময়ে এসো। এই বলে ভদ্রলোক আর দাঁড়ালেন না, একটুখানি আলতো হেসে নিঃশব্দে চলে গেলেন। তার সর্বাঙ্গ শুকনো খটখটে, মাথায় এক বিন্দু জল পর্যন্ত নেই। বৃষ্টিতে ভিজলে যে কারুর গা ভেজে না, রনকের অভিজ্ঞতায় এই প্রথম। সেদিন সারাটা রাত রনকের ঘুম হলো না। লোকটা বোধহয় ম্যাজিক জানে, সেটা ওকে জিজ্ঞেস করলেই হয়। পরদিন দুপুরে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ফাঁক বুঝে রনক বেরিয়ে পড়ল। শ্মশানের কাছেই লোকটার সঙ্গে দেখা। রনককে দেখে ভদ্রলোক বললেন, একটু আগেই তোমার কথা ভাবছিলাম, কিন্তু তোমাকে আজ এত শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ?
আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। কি কথা? আপনি কি ম্যাজিক জানেন? হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি আমার নাম জানলেন কি করে? ভদ্রলোকের ঠোঁটের কোণে একটা রহস্যের হাসি খেলে গেল। সরাসরি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, এ তো খুব সামান্য ব্যাপার। আমি যদি ইচ্ছে করি মানুষের ভূত ভবিষ্যৎ পর্যন্ত বলে দিতে পারি। এই কথাটা রনকের বিশ্বাস হলো না। ভদ্রলোক একটু রং চড়াচ্ছেন, কিন্তু দেখাই যাক না পরখ করে ওনার বিদ্যের জোর কতখানি। জানতে তো কোনো দোষ নেই। রনকের অতীত ভবিষ্যৎ সম্বন্ধে এতটুকুও কৌতূহল নেই, তবুও সে জানতে চাইল ওর ভবিষ্যতের কথা। উত্তরে ভদ্রলোক বললেন, কোনটা বলবো? আয়ু? বেশ, তাই বলুন। তোমার আয়ু তো দেখছি সামান্য। কিরকম? আর মাত্র 18 মাস। সে কি? বুধবার 3রা আগস্ট 2002 সালের রাত 10টায় বজ্রাঘাত হয়ে ওই দিন রাত্রে ভদ্রলোক বাকিটুকু শেষ করতে পারলেন না, কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। রনকও ভেতরে ভেতরে মুষড়ে পড়ল, যদিও কথাটা ওর বিশ্বাস হচ্ছে না। আগেকার মুনি ঋষিরা নাকি এরকম বলতে পারতেন, কিন্তু ভদ্রলোক তো আর মুনি ঋষি নন। আচ্ছা, উনি আবার আবোল তাবোল বকছেন না তো? দেওঘর থেকে ফিরে আসার পর লোকটাকে রনক কিছুতেই ভুলতে পারছিল না। কলকাতায় ফিরে আসার আগে শ্মশানে বেশ কয়েকবার ঢু মেরেছিল, কিন্তু বৃথাই চেষ্টা। অনেক খোঁজ করেও কোনো রকম হদিশ করতে পারল না। তাই মাঝে মাঝেই মেজাজ খারাপ হয়ে যেত। কখনো কখনো উদ্ভ্রান্তের মতো এখানে সেখানে বেরিয়ে যেত। সেদিন মাঝরাত, আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। রাত প্রায় 1টা বাজে। নীলা দেবীর কেন জানি না কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলেন। হঠাৎ শুনলেন পাশের ঘরে কিসের একটা শব্দ হচ্ছে। নীলা দেবী টর্চ জেলে উঠে বসলেন। রনকের বাবাকে বিরক্ত করলেন না, পা টিপে টিপে বাইরে বেরোলেন। বারান্দার কাছে ছেলের সঙ্গে দেখা। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, শরীর খারাপ? কোনো উত্তর নেই। কি হয়েছে, উত্তর দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছ? শেষ পর্যন্ত রনক বলে উঠল, কোথাও না, এমনি একটুখানি বাগানের দিকে ঘুরেই চলে আসব। কেন? বাইরে ফুরফুরে হাওয়া, ওখানে একটু বসে থাকবো।
নীলা দেবীর বুকের ভেতরটা মুচড়ে উঠল। তিনি কি বলবেন বুঝতে পারছেন না। ছেলের দিকে নরম চোখে তাকালেন, বললেন, এত রাত্রিরে বাগানে গিয়ে কাজ নেই, রাত বিরেতে সাপ খোপের ভয়, যেতে হলে কাল সকালে যাও, এখন নয়। তারপর একটা সপ্তাহ কিভাবে কেটে গেল রনকের যেন কোনো তাপ উত্তাপ নেই। ওর স্নায়ুগুলো সর্বক্ষণ ঝিমঝিম করত। উঠতে বসতে চলতে ফিরতে সর্বক্ষণ অন্যমনস্ক, নেশাচ্ছন্ন যেন। স্কুল টুল যেত ঠিকই, কিন্তু পড়ার ব্যাপারে তেমন ইন্টারেস্ট ছিল না। রোহিত ছিল ওর প্রাণের বন্ধু, ক্লাসমেট। রনকের পরিবর্তন ওর চোখে ধরা পড়েছিল। এক একদিন সে জিজ্ঞেস করত, এই রুনু, কি হয়েছে তোর? আজকাল খুব গম্ভীর হয়ে থাকিস। হ্যাঁ রে, একটা সত্যি কথা বলবি? উফ, কি কথা! শেষটা কি সাধু সন্ন্যাসী হবি নাকি? সব সময় এত চুপচাপ থাকিস, কি এত ভাবিস? কথাও তো বলিস না। শোন, তোর বাবা কিন্তু চিন্তায় আছেন। সেদিন মাঝরাত্রিরে নাকি বাগানে গিয়েছিলি? রনক কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। আসলে ধীরে ধীরে ও কেমন বদলে যাচ্ছে। চোখের নিচে কালির দাগ, তার কারণ অন্য কিছু নয়, একজন মানুষ, শ্মশানের সেই অদ্ভুত মানুষটি। কি তার পরিচয় সে জানে না, মানুষ নাকি অন্য কিছু। আর কি তার দেখা পাওয়া সম্ভব? দেখতে দেখতে আরো কটা মাস কেটে গেল। রনককে নিজের সঙ্গেও লড়াই করতে হচ্ছিল। মন থেকে এসব আজে বাজে উপসর্গ মুছে ফেলতে চাইল, কিন্তু পারল না, বরং বেশি করে অসুস্থ হয়ে পড়ল। বাড়ির লোক চিন্তিত হয়ে পড়ল। নানা রকম চেষ্টা চলল, ওষুধপত্র ইত্যাদি। প্রতিদিন তাকে বিশেষভাবে নজরে রাখা হতো, ওঝা ডেকে ঝাড়পোছ করানো। শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বেরোতে দিত না। কিন্তু ফল হলো উল্টো, বৃথাই চেষ্টা। রনক কিন্তু সেরে উঠল না। তার আগেই সব যেন কেমন ওলট পালট হয়ে গেল। সেটা ছিল বর্ষার রাত। ইতিমধ্যে দেওঘর থেকে ঘুরে আসার পর রনকের জীবনে প্রায় 18টা মাস কেটে গেছে। কিছুদিন ধরেই ওর শরীরটা তেমন ভালো যাচ্ছে না। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় মটকা মেরে পড়েছিল। একটু আগেই এক পশলা প্রবল বর্ষণ হয়ে গেছে। রাত 9:15 বাজতে না বাজতেই সমস্ত পাড়াটা গম্ভীর হয়ে গেল। আজ সকাল থেকেই আকাশটা কেমন বেপরোয়া হয়ে আছে। কিছুতেই ঘুম আসছিল না রনকের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজও বাড়ল। এমন সময় বন্ধ দরজাটা নিজে থেকেই খুলে গেল। কে?
রৌনক অন্ধকারেই বিছানার উপর উঠে বসল। আস্তে আস্তে বিছানা থেকে নেমে এসে প্রথমেই আলোর সুইচটা টিপে দিল। ওদিকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এলোমেলো শীষ দিয়ে মাতাল হাওয়া বইছে। ঘড়ির দিকে চেয়ে দেখল রাত 9:45 বাজে। রৌনক এগিয়ে গিয়ে খোলা দরজার কাছে দাঁড়ালো। দরজা ছেড়ে একটু কোনাকুনি ভাবে বারান্দার কাছে গিয়ে অবাক। আশ্চর্য ব্যাপার, ও যা দেখছে সেটা কি সত্যি? বারান্দার একপাশে ভৈরব সামন্ত। রৌনকের গা হাত পা কেমন যেন হিম মেরে গেল। প্রথমটা সব কেমন যেন অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। কতক্ষণ নিষ্পলক চোখে তাকিয়েছিল ঠিক খেয়াল নেই। হঠাৎ সেই গুরুগম্ভীর কণ্ঠস্বর, আমাকে তুমি চিনতে পারছো তো? রৌনক কোনো জবাব দিল না। সে ভাবতে লাগলো গত 1.5 বছর ধরে, অর্থাৎ দেওঘর থেকে ফিরে আসার পর ও একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিন কাটাচ্ছে। কলকাতায় ফিরেও লোকটাকেও কিছুতেই ভুলতে পারছে না। আশ্চর্য মানুষ, কি অদ্ভুত আকর্ষণ শক্তি। ভদ্রলোক যেন মজ্জায় মজ্জায় ঢুকে পড়েছেন। মাত্র 1.5 বছর আগেও মানুষটাকেও হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। তিনি আজ নিজে থেকেই ধরা দিয়েছেন। রৌনকের অবাক লাগলো যে এত রাত্রিরে ওর কাছে তার কিসের প্রয়োজন। অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, চিনতে তো পারছি, কিন্তু এত রাতে? তোমাকে আজ নিতে এসেছি। আমাকে? আজ যে 3রা আগস্ট, মনে নেই তোমার? রৌনকের স্নায়ুগুলো ঝিমঝিম করে উঠল। কি এক অলৌকিক ইঙ্গিতে চরাচরের সমস্ত কিছু স্তব্ধ, অনড় হয়ে গেল। এমন সময় দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো। সেই সঙ্গে ক্ষেপে ক্ষেপে বিদ্যুৎ চমক। ভৈরব সামন্ত আস্তে করে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে আদেশ করলেন, কি হলো? তৈরি হয়ে নাও, তোমাকে আমি নিতে এসেছি। কিন্তু কোথায় যাব? যেখানে সবাই যায়। ঠিক বুঝলাম না। অত শত বুঝে কাজ নেই, যার যখন ডাক আসে তাকে তো যেতেই হয়। ইলেকট্রিক কারেন্ট খেলে যেমন সর্বাঙ্গে শিহরণ খেলে যায়, রৌনকেরও তেমনি হলো। ওর মাথাটা কেমন যেন ফাঁকা লাগলো। অনেকক্ষণ বিহবলের মতো দাঁড়িয়েছিল। একটু পরে সম্বিত ফিরে পেল। আস্তে করে জিজ্ঞেস করলো, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব?
আবার কি? আপনি কে? কঠিন প্রশ্ন। আপনি কি ভূত, না জাদুকর, নাকি অন্য কিছু? জানি না। যাও, বাবা মাকে প্রণাম করে এসো। রৌনকের সব কেমন যেন গোলমাল হয়ে গেল। ওর হৃৎপিণ্ডের গভীরে দুর্বার বেগে কি একটা বয়ে গেল। একটা অজানা আশঙ্কায় গলাটা কেমন কেঁপে উঠল। তবে আজ আর কোনো প্রশ্ন নয়, কোনো রকম কৌতূহলও নয়। লোকটার কথায় ওর ইচ্ছে শক্তি যেন নিয়ন্ত্রণ হারালো। বশংবদের মতো বাবা মাকে প্রণাম ঠুকে বাইরে এলো। বাইরে তখন কালো কুৎসিত গভীর অন্ধকার। রাস্তাটা এখনো ফাঁকা। চারধারে একটা থমথমে ভাব। রৌনক ভৈরব সামন্তকে অনুসরণ করে আস্তে আস্তে হাঁটতে লাগলো। অন্ধকার রাস্তা, প্রচণ্ড কাদা, গাছপালা, ডোবা, পুকুর, এই সব পেরিয়ে অবশেষে যেখানে এসে থামলো, সে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। একপাশে একটা উঁচু পাঁচিল, তার গা ঘেঁষে বিশাল বিশাল গুটি কয়েক তাল গাছ। ভৈরব সামন্তকে কিছুটা দূরত্বে রেখে অনুসরণ করতে হচ্ছিল। অন্ধকার জায়গাটায় ঢুকে পড়তেই গাটা কেমন শিউরে উঠল। নিঝুম রাতের কনকনে ঠান্ডায় ওর কেমন কান্না পেল। এদিকটায় কোনো জনবসতি নেই। সামনে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা যে শিব মন্দিরটা দেখতে পেল, সেটা বোধহয় পরিত্যক্ত। ওখানেই একটা ব্যাপার ঘটল। হঠাৎ আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের সঙ্গে ঝড়ও ছিল। দফায় দফায় বিদ্যুৎ চমক আর ঝড়ের সঙ্গে দূরে কোথাও মাইক বাজছিল। কারা যেন কীর্তন সঙ্গীতে ডুবেছিল, ভক্তি রসে মশগুল হয়েছিল। রৌনকের সেদিকে খেয়াল নেই। বাতাসে শুধু খোল করতালের শব্দ ছিল। আর ওরই মধ্যে হঠাৎ একটা বাজ পড়ল। মাথার উপর নীলাভ আলো আর বিকট একটা আওয়াজ হলো। বুধবার 3রা আগস্ট, রাত ঠিক 10টায় রৌনকের দেহটা পুড়ে ছাই হয়ে গেল। ভৈরব সামন্তের হাতটা দেখা গেল। চলে এসো। রৌনক আলতো হাসল। তার সূক্ষ্ম দেহ নিয়ে ভৈরব সামন্তের সঙ্গে হাঁটতে লাগলো।
শুনছিলেন লেখক প্রশান্ত রায় বর্মণের লেখা অন্য ভূতের গল্প। আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।